আসসালামু আলাইকুম। ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা এসএসসি 2027 ব্যাচের প্রস্তুতি ক্লাস মানে গণিতের আমরা আজকে দ্বিতীয় ক্লাস করব। আজকে আমরা এই টাইপ 3 এর গাণিতিক সমস্যাটা সমাধান করব। এই টাইপ করলে আমাদের বাস্তব সংখ্যা শেষ হয়ে যাবে। আমরা গত ক্লাসে যে টাইপ দুইটা ধরনের করাইছি, মোটামুটি এই 3 ধরনের টাইপ করলে আমাদের এই 3 ধরনের মধ্যে আমরা কমন পাবো ইনশাআল্লাহ। তাহলে এখন কি বলছে, টাইপ 3 তে কি বলছে, x ইকুয়াল 0.62 পুনঃপুনি এবং y ইকুয়াল 0.3 পুনঃপুনি দুইটা আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত কি দশমিক ভগ্নাংশ। প্রথমে বলছে মূলদ সংখ্যা বলতে কি বোঝো। আমরা মূলদ সংখ্যা কাকে বলে সেটা শিখেছিলাম বেসিক সময়ে। আমরা বলছিলাম যে সকল সংখ্যাকে p ডিভাইডেড q আকারে প্রকাশ করা যায় এবং pq পরস্পরের সহমৌলিক হতে হবে, pq পূর্ণ সংখ্যা হতে হবে এবং q এর মান কখনোই কি হতে যাবে না, 0 হওয়া যাবে না। তখন সেই সংখ্যাকে কি বলা হয়, মূলদ সংখ্যা। তাহলে আমরা মূলদ সংখ্যাটা লিখে ফেলি। ক নাম্বারটা মূলদ সংখ্যা কাকে বলে। তাহলে যে সকল সংখ্যাকে p ডিভাইডেড q আকারে প্রকাশ করা যায় তাকে কি সংখ্যা বলে, মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা বলে যেখানে p, q পূর্ণ সংখ্যা ও p, q পরস্পরের সহমৌলিক এবং q এর মান কখনোই কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। এটা আমাদের হচ্ছে কিসের সংখ্যা, মূলদ সংখ্যার সংজ্ঞা। আমরা এরপরে যেটা শিখবো, আমরা হচ্ছে কি বলছে x, y এবং x গুণন y, x ইনটু y এবং x ডিভাইডেড y এর মান নির্ণয় করতে বলছে। তাই নির্ণয় করতে বলছে না। তার মানে x y কে আগে তুলে নিব। কি করে নিব, আমরা গতকালও শিখছি উদ্দীপকের যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলো আমরা তুলে নিব। আগে কি করে নিব, তুলে নিব। তাহলে খ নম্বরে প্রথমে আমরা কি করব, দেওয়া আছে x ইকুয়াল 0.62 পুনঃপুনি এবং y ইকুয়াল কি দেওয়া ছিল 0.3 পুনঃপুনি। এখন আমরা কি করব, প্রথমে কি নির্ণয় করতে বলছে, x ইনটু y, মানে x y গুণ করতে বলছে। অতএব প্রথমে আগে x y নির্ণয় করব। অতএব x y ইকুয়াল 0.62 পুনঃপুনি গুণন 0.3 পুনঃপুনি। আচ্ছা, এই গুণনের সময় আমরা শিখেছিলাম, বেসিক যখন শিখছিলাম, যারা বেসিক শেখো নাই, ক্লাস করো নাই, তারপরেও এখানে দেখো যখন আমরা পুনঃপুনির গুণ করব তখন এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। কি ভগ্নাংশে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। প্রথম কাজ হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে উপরে যে সংখ্যা থাকে মানে পুরো সংখ্যাকে লিখতে হবে। কি সংখ্যা লিখতে হবে, পুরো সংখ্যা করলে কত হবে, 62। কত হবে 62, কারণ শূন্য তো দাম নাই সামনে। তাহলে পূর্ণ সংখ্যা লিখতে হবে, দশমিক ছাড়া যেটা আছে পুরো সংখ্যায় লিখতে হবে, পূর্ণ সংখ্যা লিখে বিয়োগ করব যেটার উপর পুনঃপুনি থাকবে না। যার উপর কি থাকবে না, পুনঃপুনি কার উপর থাকে নাই, 6, শুধু 6। সেটা কি করব, বিয়োগ করব। সেটা কি করব, বিয়োগ করব। এবং নিচের কাজ হচ্ছে দশমিকের কাজ, পর। নিচের কাজ কি, দশমিকের পর। তাহলে দশমিকের পরের কাজ হচ্ছে কি, যে কয়টার উপর পুনঃপুনি আছে সেই কয়টা 9 হয়, সেই কয়টা কি হয়, 9। কয়টার উপর পুনঃপুনি আছে, এই হচ্ছে সংখ্যায় কয়টার উপর পুনঃপুনি আছে, একটা। এই যে টুর উপর শুধু পুনঃপুনি, কার উপর পুনঃপুনি, তাহলে কয়টা 9 লিখতে পারবে, একটা 9। এবং আমরা বলছি দশমিকের পরে যেহেতু কয়টার উপর পুনঃপুনি ছাড়া আছে, অনাবৃত আছে কয়টার উপর, মানে একটা অনাবৃত আছে। কয়টা অনাবৃত আছে, তার জন্য একটা শূন্য, মানে অনাবৃতর জন্য যার উপর পুনঃপুনি থাকে না তার জন্য 0 হয় এবং যার উপর পুনঃপুনি থাকে তার জন্য কি হয়, 9 হয়। কি হয়, আগে 9 লিখতে হবে। আগে কি লিখতে হবে, আগে পুনঃপুনি দেখতে হবে। আগে কি দেখতে হবে, পুনঃপুনি। এরপর গুণন দিব,
এটা কত হবে 3 3 থেকে কত বাদ হবে 0 তার দরকার আছে বাদ দেওয়ার দরকার আছে দরকার নাই আমরা পুরোপুরি দশমিকের পর দেব পুরোপুরি কয়টার উপর আছে একটা লিখবো আর হচ্ছে যেহেতু আমরা দশমিকের পর আর কোনো ঘর নাই ঘর আছে তাহলে দশমিকের পর যেহেতু ঘর নাই তাহলে এখানে কি দশমিক আর শূন্য দেওয়া লাগবে মানে অনাবৃত নাই মানে পুরোপুরি ছাড়া কোনো সংখ্যা নাই আমাদের নিচে দেখতে হবে দশমিকের পর নিচে দেখতে হবে কোথায় দশমিকের পর এখন আমরা বিয়োগ করব তাহলে এটা বিয়োগ করলে কত হবে 56 হয় কত হয় 56 12 থেকে 6 বাদ 6 5 এখন কি নিচে থাকবে কত 90 গুণন 3 9 তাহলে আমরা কাটাকাটি করব কি করব কাটাকাটি করতে পারলে কাটাকাটি করব যদি কাটাকাটি করতে না পারি তাহলে কি করব ক্যালকুলেশন করব তাহলে এটাতে এটা গুণ করব এটাতে এটা গুণ করব যদি কাটাকাটি না করতে পারি সমস্যা নাই তাহলে তোমরা যদি কাটাকাটি করতে না চাও যদি কাটাকাটি অনেক প্রবলেম হয় তাহলে আমরা একবারে গুণ করে দিব 3 6 18 8 3 5 15 16 আর 9 9 কত হয় 81 তাহলে এটা দিয়ে এটা কি করব ভাগ করব এটা দিয়ে এটা কি করব ক্যালকুলেটর ডাইরেক্ট ভাগ করব ভাগ করলে কত আসবে তাহলে 168 ভাগ হচ্ছে 810 এটা দিয়ে ভাগ করব 0.20 74 07 404 এটা চলতে আছে তাই না তাহলে এরকম চলতে আছে দেখো 074 চলতে আছে না তার মানে এটাকে আমার থামাতে হবে কি করতে হবে থামাতে হবে তার মানে এই পাশে দেখি তাহলে আমরা যদি এটাকে থামাতে চাই তাহলে কি দিতে হবে পুরোপুরি দিতে হবে তাহলে 2074 এই তিনটা চলতে আছে না তাহলে এই তিনটার উপর পুরোপুরি কি প্রথমটার উপর পুরোপুরি আর শেষেরটার উপর আমরা জানি পুরোপুরি সর্বোচ্চ দুইবার দেওয়া যায় তার মানে প্রথমটা আর শেষেরটা মানে ওই সংখ্যা ওই তিনটা সংখ্যার উপরই পুরোপুরি আছে বোঝা গেছে এটা অ্যানসার এটাও গেল আমরা কি শিখলাম হচ্ছে গুণ শিখলাম কি শিখলাম গুণ এবার কি করব আমরা ভাগ করব এবার কি করব ভাগ করব এই পাশে ভাগ করি আমরা x ডিভাইডেড কি x ডিভাইডেড কি y তাহলে x এর জায়গায় x এর মান বসাব আমরা x এর মান পাইছিলাম না ঠিক একই ভাবে লিখব 0.62 পুনঃপুনি ভাগ হচ্ছে 0.3 পুনঃপুনি তাহলে এগুলো তো আমরা ক্যালকুলেশন করছিলাম আগের মতোই ঠিক আগের মতোই ক্যালকুলেশন তার মানে 62 মাইনাস 6 ডিভাইডেড 90 ভাগ ভাগই দিব এটা কি হবে 3 ডিভাইডেড 9 এখন কি করব কত 56 ডিভাইডেড 90 এই ভাগকে গুণ বানাবো কি বানাবো ভাগকে গুণ বানালে ভগ্নাংশ উল্টে যায় কি যায় 9 ডিভাইডেড 3 তাহলে কাটাকাটি করব যেহেতু কাটাকাটি করাই যাচ্ছে বা কাটাকাটি না করে যদি আমরা কি করে উপরে উপরে গুণ করি আর নিচে নিচে গুণ করি তাও হবে সমস্যা নাই যেহেতু কাটতে পারতেছি আমরা কাটতে পারতেছি না 9 10 কত হয় 90 তাহলে আমরা সোজা আজও কাটাকাটি না করতে চাও তাহলে উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব আগের মতোই সেম গুণ আছে না এখন তাহলে 9 10 কত হয় 80 90 9 10 কত হয় 90 তাহলে আমরা হচ্ছে তাহলে কত থাকলো উপরে 56 আর হচ্ছে 3 10 কত হয় 30 তাহলে 56 যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে দেখো 1.8666 ডট 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 এরকম চলতে আছে তার মানে কি হবে 1.86 তার উপর কি হবে পুনঃপুনি বোঝা গেছে এটা আমাদের হচ্ছে ভাগ আর গুণের নিয়ম বোঝা গেছে ভাগ আর গুণ আসলে পারবো না সংখ্যা চেঞ্জ করে দিলে পারবো না বোঝা গেছে 90 দেওয়ার কথা ঠিক নিচে 90 কেন আমরা বলছি আচ্ছা ওই বলছে যে আমরা হচ্ছে এখানে তো 90 হওয়ার কথা তাই বলতেছে আমরা বলছি যে ভাগের নিচে সবসময় দশমিকের পরের কাজ কিসের কাজ দশমিকের পর কয়টা সংখ্যা আছে এখানে দেখো দেখে বলো একটা সংখ্যা আছে তাহলে একটা সংখ্যা আছে সেটার উপর কয়টার উপর পুনঃপুনি আছে বলো তো ওই একটার উপরই পুনঃপুনি তাহলে একটা নাই আর কোনো সংখ্যা আছে তাহলে আর কোনো কিছু হবে অনাবৃত আছে এখানে দেখো দশমিকের পর কয়টা সংখ্যা ছিল দুইটা একটা তার একটার উপর পুনঃপুনি আছে ওই জন্য নাই দুইটার উপরে যদি পুনঃপুনি থাকতো তাহলে দুইটা নাইনই লিখতাম বোঝা গেছে দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে নিচে সেই কয়টার অক্ষরই মানে সংখ্যা প্রতি কি হবে বোঝা গেছে অনাবৃতর জন্য 0 হয় আবৃতর জন্য হচ্ছে 9 হয় বোঝা গেছে এখন আমরা গ নাম্বার করব কি নাম্বার গ নাম্বার মিশে দিলাম বুঝতে অসুবিধা আছে হ্যাঁ না স্যার এটা উপরে উপরে গুণ করবা গুণ ভাগের সময় গুণ কি উল্টে দিবা ভাগকে গুণ বানালে উল্টে যাবে শুধু উল্টে দিয়ে উপরে উপরে গুণ করবা কাটাকাটি যদি না পারো উপরে উপরে গুণ করবা নিচে নিচে গুণ করে ভাগ করবা যা আসবে সেটাই
তাহলে এবার আমরা গ নাম্বার করি। গ নাম্বার কি বলছে দেখো, বলছে যে সদৃশ্য এতকে কি করতে বলছে, দুই তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে তিনটা ভগ্নাংশকে সদৃশ আবৃত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হচ্ছে। সদৃশ মানে কি? সদৃশ মানে হচ্ছে আমাদের যে কটা ভগ্নাংশ আছে সেটার অনাবৃত অঙ্ক এবং আবৃত অঙ্কগুলো সমান বানাতে হবে। কি বানাতে হবে? সমান। আবৃত অঙ্ক আর অনাবৃত। অনাবৃত মানে কি? দশমিকের পরের কাজ। এগুলো খালি কিসের কাজ? দশমিকের পরে। অনাবৃত মানে যার উপর পুনঃপুনি নাই, যার উপর কি নাই? পুনঃপুনি নাই। অনাবৃত সংখ্যা, অঙ্কের সংখ্যা এবং আবৃত অঙ্কের সংখ্যা সমান বানাতে হবে। যেমন এটা দেখো, অনাবৃত আছে দুইটা, অনাবৃত কয়টা আছে? কিন্তু আবৃত নাই, তাই না? এখানে দেখো অনাবৃত আছে কয়টা? একটা। আবার এটা দেখো অনাবৃত আছে দুইটা, দুইটা পুনঃপুনি আছে। তাহলে দেখো তো মিল আছে সবার মধ্যে, কি আবৃত আর অনাবৃত কি মিল আছে? তাহলে এই মিল করে হচ্ছে সদৃশ। এই মিল করে কি মনে থাকবে? আচ্ছা, তাহলে গ নাম্বার আমরা শুরু করি। তাহলে যা আসে ওই ভগ্নাংশগুলো তুলবো। দেওয়া আছে কি কি ভগ্নাংশ দেওয়া আছে? 12.32। তারপরে কত দেওয়া আছে? 2.19 পুনঃপুনি। তারপরে কত? 4.3256, তাই না? তাহলে এটা কি এই 5-6 এর উপর কি আছে? পুনঃপুনি আছে, তাই না? এখন আমরা এটাকে কি করব? সদৃশ করব। সদৃশের নিয়ম হচ্ছে, সদৃশের কি নিয়ম হচ্ছে, অনাবৃত আগে দেখতে হবে। কি দেখতে হবে? তাহলে এই তিনটা কয়টা ভগ্নাংশ আছে? তিনটা। এই তিনটা ভগ্নাংশ, তিনটা দশমিক ভগ্নাংশ আগে অনাবৃত খুঁজে বের করতে হবে। প্রথম ভগ্নাংশ অনাবৃত কয়টা? দুইটা। দ্বিতীয় ভগ্নাংশ অনাবৃত কয়টা আছে? একটা। তৃতীয় ভগ্নাংশ অনাবৃত কয়টা? এগুলো আগে লিখে দিব। ভগ্নাংশ ত্রয়ের ভগ্নাংশ তিনটিতে অনাবৃত অঙ্কের সংখ্যা যথাক্রমে 2 1 2 কত কত? প্রথমে কয়টা আছে? 2, দ্বিতীয় কয়টা আছে? 1, দ্বিতীয়টা এবং কয়টা? দুইটা। মনে রাখবা, সদৃশ বানানোর নিয়মের সময়, সদৃশ বানানোর নিয়ম আমরা শিখেছিলাম। নিয়মের সময় মনে রাখবা অনাবৃত হয় সর্বোচ্চ। অনাবৃত হয় কি? তাহলে 2, 1 আর 3 এর সর্বোচ্চ কত? 2, 1 আর 2 এর সর্বোচ্চ কত? 2। তার মানে 2 অনাবৃত অঙ্ক সংখ্যা কত হবে? 2। তার মানে আমরা বলবো তাহলে সদৃশ এখানে সর্বোচ্চ কত? 2। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশে বা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে কত? 2। বোঝা গেছে? তার মানে এখানে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক কত? 2। অঙ্ক দুইটি। কয়টি? দুইটি। অতএব সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে দুইটি। কয়টি? তাহলে এটা বুঝলাম, যেহেতু সদৃশ নির্ণয় করতে হবে, সদৃশের কেবল আমরা পাইলাম অনাবৃত। কি পাইলাম? অনাবৃত কয়টা হবে? দুইটা হবে। এবার আবৃত, আবৃতর সময় মনে রাখবা, আবৃতর সময় লসাগু হয়। কি হয়? লসাগু হয়। এবং আবার আবৃত অঙ্কের সংখ্যা আবৃত অঙ্কে কি সংখ্যা যথাক্রমে 0 1 2। তাহলে প্রথমটা নাই, ওটা লেখার দরকার নাই। তাহলে কত কত আছে? 1 এবং কত? 2। 1 ও 2। ঠিক। তাহলে আমাদের কি বের করতে হয়? লসাগু বের করতে হয়। কি বের করতে হয়? 1 2 এর লসাগু, 1 ও 2 এর লসাগু। মনে রাখতে হবে আবৃতর সময় কি বের করতে হয়? এটা নাই, এটার কি আছে? না থাকলে ওটা লেখা দরকার নাই। যদি থাকে সেই কয় লিখবো। যে যদি দুইটা থাকতো তাহলে লিখতাম 2, 1 ও 2 এর লসাগু। কি করতো? বোঝা গেছে? তাহলে আমরা 1 ও 2 এর লসাগু কত হবে? 2। কত হবে? 2। তাহলে 1 2 এর লসাগু 2। তাহলে আবৃত দশমিক, মানে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে এবার কি লিখবো? আবৃত অঙ্কের সংখ্যা। কি অঙ্কের সংখ্যা? আবৃত অঙ্কের সংখ্যা কি হবে? হচ্ছে
তাহলে কত লসাগু কত 2 তার মানে 2টি কয়টি হবে 2টি তাহলে মোট ভর কয়টা হলো 4টা হলো না আচ্ছা তাহলে লিখবো অতএব সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আবৃত অঙ্কের সংখ্যা হবে দুইটি কয়টি তাহলে মোট কয় ঘর হবে দশমিকের পর মোট কয় ঘর হবে 4 ঘর দশমিকের পর মোট কয় ঘর হবে সবার এরকম 4টা করে ঘর বানাবো দশমিকের পর তাহলে আমরা কিভাবে মনে রাখবো যে সদৃশ বানাতে হলে অনাবৃত সর্বোচ্চ হয় অনাবৃত কি হয় সর্বোচ্চ আর আবৃতর হয় লসাগু আবৃতর কি হয় লসাগু এটা মনে রাখলেই হবে এখন এটাই লিখবো প্রথমে কোনটা আছে 12.32 সমান এটাকে কয়টা ঘর বানানো লাগবে দশমিকের পর 4টা ঘর বানানো লাগবে তাহলে 4টা ঘর কিভাবে বানাবো এটা তো কোনো কিছু চলতে না চলতে আছে কোনো কিছু চলতে না থাকলে শূন্য দিয়ে চালাবো কি দিয়ে চালাবো শূন্য দিয়ে এখন আবৃত কয়টা হবে অনাবৃত কয়টা হবে দেখো আবৃত হবে অনাবৃত হবে কয়টা দুইটা তার মানে দুইটার উপর কোনো পুনঃপুনি দেওয়া যাবে না আর আবৃত হবে কয়টা দুইটা তার মানে দুইটার উপর পুনঃপুনি দিতে হবে তার মানে দুইটা অনাবৃত দেখো এই দুইটা কি দেখো অনাবৃত আর এই দুইটার উপর কি দিব পুনঃপুনি দিব কি দিব পুনঃপুনি দিব বোঝা গেছে এরপরের সঙ্গে কত 2.19 তাহলে 2.19 এটা কয় ঘর বানাবো কয় ঘর বানাবো আরো 2 ঘর বানাবো তাহলে কি এখানে কি চলতে আছে 9 চলতে আছে এখানে কি চলতে আছে তার মানে 9 দিয়ে আরো 2 ঘর পূরণ করব আরো 2 ঘর কি করব পূরণ করব যেটা চলতে থাকে যদি চলতে না থাকে তাহলে শূন্য দিয়ে গুণ করব আর যদি যেটা চলতে থাকে সেটাতে আমরা পূর্ণ করব মনে থাকবে এখানে চলতে আসছিল কি শুধু 9 চলতে আসছিল না মানে আমরা 9 দিয়ে এবার অনাবৃত কাটা রাখতে হবে দুইটা তার মানে এর উপর কোনো পুনঃপুনি দেওয়া যাবে না দ্বিতীয়টা তার মানে এই দুটার উপর কি হবে পুনঃপুনি বোঝা গেছে দেখো তো সবগুলোরই একই রকম হচ্ছে কিনা আবৃত অনাবৃত সব এক হচ্ছে কিনা এরপর আমাদের কাজ হচ্ছে আরেকটা 4.3256 তাহলে দুইটার উপর কি ছিল পুনঃপুনি ছিল তাই ছিল না তাহলে 4 পয়েন্ট এটাকে লিখে নিব 3256 দেখো এই দুইটার উপরই পুনঃপুনি ছিল আর 4 ঘরে আছে না এটা 4 ঘরে আছে আচ্ছা 2 ঘর পুনঃপুনি ছাড়া আর 2 ঘরের উপর কি পুনঃপুনি তাহলে দেখো তো সবার 2 ঘর অনাবৃত হইছে সবার 2 ঘর আবৃত হইছে তাহলে সদৃশ হলো কিনা বোঝা গেছে এটাই সদৃশের নিয়ম মনে রাখবে তাহলে আমরা যে 3 ধরনের গতকালের হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার যেটা করছি সেটার অঙ্কগুলো আমরা করছি ওই টাইপের অঙ্কগুলো আমরা বাড়িতে করতে বলছিলাম অবশ্যই সেগুলো করে রাখবা অবশ্যই আর একটা টাইপ এই টাইপ মোটামুটি এই অধ্যায়ে আর কোনো টাইপের অঙ্ক আমাদের আসবে না এই টাইপের অঙ্কগুলোই আসবে ইনশাআল্লাহ এর মধ্যে তোমরা কমন পাবা প্রতিনিয়তই তোমরা ভিডিওগুলো দেখো এবং এই ভিডিওর অনুপাতে তোমরা কি করো বাড়িতে চর্চা করো এবং যেটা বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্ট করে জানাও তোমাদের পরবর্তী ক্লাস হবে আমাদের দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল নিয়ে দ্বিতীয় অধ্যায়ের টপিক নিয়ে দ্বিতীয় অধ্যায় থেকে মোটামুটি সৃজনশীল আসে তাহলে ওই অধ্যায় আমরা আরো ভালো করে বুঝবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে।